দেখতে পাচ্ছি যে এই সরকার ক্ষমতায় থাকার বেনিফিশিয়ারি হচ্ছে ইউনূস সাহেব এবং বিএনপি, আর অন্য কেউ বেনিফিশিয়ারি নাই, অল্প বেনিফিশিয়ারি। এনসিপি কম, ওই যে দুইজন উপদেষ্টা আছে ফ্ল্যাগ লাগায় ঘুরে বেড়াচ্ছে। বিএনপি অফিস থেকে কারি কারি টাকা নিয়ে গিয়ে আমি ভোট কিনে চলে আসবো, তো আমি তো হুন্ডা এবং গুন্ডা দিয়ে ইলেকশন প্রভাবিত করব, আমি তো ফেয়ার ইলেকশন পাবো না। ব্যাপারটা হলো কি খালেদ ভাই, বিগত আমার মনে হয় যে অনেকগুলা টার্ম আমরা শুধুমাত্র ওই আমি ডামির ভোট, নৈশ ভোট সবকিছু দেখে আমাদের কাছে মনেই হচ্ছে যে সামনেও এটাই হবে। তো তাহলে আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের প্রায় 10 মাস শেষ হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত পক্ষে, তার তো শুধু ইলেকশন কমিশন না, তার তো পুলিশ বলেন, সাসিবিক জায়গা বলেন, এই জায়গাগুলো তো সংস্কারের একটা ম্যান্ডেট তার আছেন। তো তাহলে কি সংস্কার হইলো যে আবার ওই শেষটাতে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো? আইন শৃঙ্খলা বাহিনীর কি সংস্কার হইলো না? তো সংস্কার হয় নাই তো। সবগুলি জায়গায় বিএনপির লোক বসে আছে, সবগুলি জায়গায় বিএনপির লোক বসে আছে, সংস্কার কেমনে হবে? যেখানে বিএনপির লোক নাই সেখানে জামাতের লোক আছে, অল্প কিছু এনসিপির লোক আছে, এই তো। তো প্রপোর্শনাল, আমার কথা যেটা আমি ওই আলাপে যাওয়ার আগে সবচেয়ে আগে একটা পয়েন্ট খুবই ক্লিয়ারলি বলতে চাই। খালেদ ভাই, আপনি যখন বললেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকই বসে আছে, আমি একেবারে থিওরিটিক্যাল ভাবে যদি চলে যাই, এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে একটু প্রবলেমেটিক এই কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এসে বসেন উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা। এবং অনেক জায়গায়, কেন এই সরকারের ভেতর আপনি যে বললেন সব জায়গায় বিএনপির লোক বসে আছে, ছাত্র প্রতিনিধি 2 জন বসে আছে না এখনো সরকারের ভেতরে? অনেক জায়গায় নিয়োগের বিভিন্ন জায়গায় যে ধরনের কথা বলছেন, এবং আমি প্র্যাকটিক্যালিটি যদি আরেকটা জায়গায় চিন্তা করি যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছু বিএনপি কন্ট্রোল করছে, যখন আপনি এই জায়গাটা ধরে নিবেন তাহলে তো বলে আমি উদাহরণ দেই। সাইদ আব্দুল্লাহ, আপনাকে আমি উদাহরণ দেই। অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস তার অসহায়ত্বর কথা প্রকাশ্যে বলেছেন, ইঙ্গিতে বলেছেন, আমি প্রকাশ্যে বলি। এই সরকার ক্ষমতা আসার একদিনের মাথায় বেগম জিয়ার, হ্যাঁ এটা অন্যায় মামলা, রায় হয়েছে। 2 নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন অ্যাবসেন্সিয়া খালাস হয়েছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া তার পক্ষে তিনি রায় পেয়েছেন। তিনি এখনো বিদেশে বসে আছেন, তিনি ইন অ্যাবসেন্সিয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা বা আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে। এটা মানে খুব কমন ঘটনা না, কিন্তু আপনি আইনের ছাত্র, আপনি জানেন। ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি, আমি এখন আপনার উপর আস্থা আনতেছি। উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন। প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন, নির্বাচন কমিশনের মধ্যে আপনি ইশাক সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা আনহলি হেস্ট দেখতে পান নাই? যে আপনার কাছে মনে হয় না যে নির্বাচন কমিশন? জি আপনি বলেন। আপনি যখন এই পয়েন্টগুলো তুলছেন, তাহলে তো আরেকটা পয়েন্ট তো আপনি বিএনপির মামলাগুলো শেষ হয়ে যাচ্ছে, ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, হ্যাঁ ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, হ্যাঁ ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি। সেটা এক ধরনের ট্রেডিং হচ্ছে, সেটা এক ধরনের ট্রেডিং হচ্ছে ইউনূস সাহেবের সাথে বিএনপির, ইউনূস সাহেবের সাথে বিএনপির ট্রেডিং হচ্ছে এটা। আমি আর আপনি তো দেখি নাই এটা, আপনি দেখেছেন? আমি তো দেখতে পাচ্ছি যে এর বেনিফিশিয়ারি, আমি তো বেনিফিশিয়ারি থেকে দেখবো। আমি তো দেখতে পাচ্ছি যে এই সরকার ক্ষমতায় থাকার বেনিফিশিয়ারি হচ্ছে ইউনূস সাহেব এবং বিএনপি, আর অন্য কেউ বেনিফিশিয়ারি নাই, অল্প বেনিফিশিয়ারি। এনসিপি কম, ওই যে 2 জন উপদেষ্টা আছে ফ্ল্যাগ লাগায় ঘুরে বেড়াচ্ছে। আছে এটার আবার একটা ঘটনাও আছে। ধরেন যে বিভিন্ন জায়গায় তাদের যে স্টেকের সংখ্যাটা, বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো 2টা দলই ছিল, জামাত ছিল, এনসিপি নতুন দল, তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে। আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, তাহলে বিএনপিও কোথাও থাকবে না, এর মিনিং হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে? এই বেনিফিটের প্রশ্নটা যখন আপনি করলেন, এর মিনিংটা হলো ইউনূস সাহেবও বেনিফিট নিচ্ছেন, বিএনপিরও যদি কথা বলেন আছে, জামাত বলেন, জামাত বেনিফিট পাচ্ছে না। তার বাইরেও তো জনগণ আছে ভাই, যারা বিএনপি, জনগণ তো অবশ্যই আছে, কিন্তু এককেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে। প্রত্যেকেই এই জায়গাটা আসার জায়গাটা ছিল, কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে, সব জায়গায় বসে আছে, এই কথাটা আমার মনে হয় যে মানে কারেক্ট। আচ্ছা আমি একটু কারেক্ট করি, আমাকে একটা দল বেশিরভাগ ভালো জায়গায় বসে আছে এবং বেশিরভাগ বেনিফিট পাচ্ছে। একটা দল বেশির, এটা কে ঠিক করবে? এই প্যারামিটারটা কে ঠিক করবে? এটা তো প্যারামিটারের প্রশ্ন না, আমি হচ্ছে যে উপসংহারটা দেখতে পাচ্ছি। আমি গাছ থেকে কি ফল পড়তেছে সেটা দেখতে পাচ্ছি, এবং বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার আগেই। হুঙ্কার আরো অনেকেরই দেখতে পাচ্ছেন। হুঙ্কার যে ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল, সেই ছাত্রটা মানে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে গিয়ে এখন এত বেশি পাওয়ার দেখাচ্ছে বিভিন্ন জায়গায়,
এই চিত্রটাও তো দেখেছেন। কারণ তার মানে হলো তার পাওয়ার তো রক্তে কিনা, বিভিন্ন জায়গায় দেখেছেন। সাইদ আব্দুল্লাহ তার পাওয়ার তো রক্তে কেনা। তো আপনার কি মনে হয় যে পাওয়ার, বিএনপির পাওয়ারটা তো উড়ে এসে জুড়ে বসা? না, অ্যাবসলিউটলি নো নো খালেদ ভাই, এটা টোটালি অপোজ করার মতো একটা জায়গা। উড়ে এসে জুড়ে বসা যখন আপনি বললেন, ঠিক আছে, আপনি অপোজ করেন। আপনি বিশ্বাস করেন খালেদ ভাই, আপনি এটা বিশ্বাস করেন? না, আমার বিশ্বাসের কথা আপনি বাদ দেন। আমার বিশ্বাসের কথা বাদ দেন খালেদ ভাই, আমার বিশ্বাসের কথা বাদ দেন। আমি অত্যন্ত রেসপেক্টফুল আমি বলছি, আপনিই তো বললেন এটা উড়ে এসে জুড়ে বসে। আচ্ছা, এটাকে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিলাম যে কেউ কেউ বলতেছে, কেউ কেউ কিন্তু এনসিপির বা যে ছাত্রের কথা আপনি, ছাত্রছাত্রীর কথা আপনি বলতেছেন, তার যে অধিকারটা আদায়ের জন্য যে সে রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি। বিএনপিটা আমি কানে শুনছি। এবার বলেন, আপনি কানে শুনেছেন, তার মানে কেন বিএনপির কেউ মারা যায় নাই খালেদ ভাই? মারা গেছে। আপনি যখন বলছেন বিএনপির মারা গেছে, প্রথম যে ছাত্র আমাদের বন্ধুরা যাদেরকে আমরা মারা যেতে দেখেছি আমাদের এই আন্দোলনের অংশে, প্রথম কয়েকজনের নাম বলে তো ওয়াসিম আকরামের নামও চলে আসবে, চট্টগ্রামের। সে বিএনপি উইং এর ছিল, এবং একই সাথে বিএনপির হিউজ নাম্বার একজন মানুষ মারা গেছে, জামাতেরও অনেকে মারা গেছে। সো আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা, এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে দ্বিমত পোষণ করলাম। এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে। সো তাদের রক্তগুলো আমার মনে হয় যে সবার দেখা উচিত খালেদ ভাই। যদি আমরা না দেখি তাহলে কেউ আমাদের বলতেই পারে রাজনৈতিক দলগুলো, কিন্তু রাজনৈতিক দলগুলো না, সাইদ আব্দুল্লাহ আপনি রাগ করেন না, এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না, কিন্তু আমি জিনিসটারে যেভাবে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল, কিন্তু বিএনপিকেও কিন্তু বারবার বলতে হয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন না, যাতে সব মানুষের আন্দোলন এটা হয়। তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব দিছে? ছাত্র জনতারাই নেতৃত্ব দিছে। এটা ছাত্ররা সামনে ছিল, ছাত্রদের সামনে থেকে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে, আমরাও এটার মধ্যে, আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, আমরাও একটু দূরবর্তীভাবে অংশগ্রহণ করছি, কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো, যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন। এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার আটকে থাকতেছেন কিনা, কখনোই বলছি না আমি কিন্তু কখনোই বলি নাই এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সিস্টেমটা থাকবে, এটা আমি কখনোই মনে করি না। অনেক জায়গায় চেঞ্জ আসার দরকারটা আছে, কিন্তু বর্তমানের সংকটটা কোথায় চলে গেছে খালেদ ভাই, প্রথম কথা আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা, এটা সবার মানে সবার, এমনকি আপনাদের মতো যারা জার্নালিস্ট আছেন তারাও কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন না। একই সাথে আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, এই জায়গাটা এসে যাতে এটা ডেডলকে না পরিণত হয়, যে এই যে অনেকেই যে বলে এই সংকটটা, আপনি যে আলোচনাটা টানছেন, এটা প্রেমিসটা কি, এটার জায়গাটা হলো যে সংস্কার নাকি নির্বাচন। খালেদ ভাই, আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, আপনি কি কখনো মনে করেন যে সংস্কারের কোনো নির্দিষ্ট সীমা আছে যে ওই পয়েন্টে যাওয়ার পরে সব সংস্কার শেষ হয়ে যাবে, তারপর দেশটা জান্নাতুল ফেরদৌসে চলে যাবে? সাইদ আব্দুল্লাহ, আমি কিন্তু সংস্কার না নির্বাচন এই মুখোমুখি অবস্থানের মধ্যে আমি এটাকে কখনো নিতে চাই না। আমি আপনাকে সরল একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি সিস্টেমটার পরিবর্তনটার ব্যাপারে যেভাবে কাঙ্ক্ষিত হচ্ছেন না, এবং এটার মধ্যে থেকে আমি শুধু আপনাকে ভাইবা দেখতে বলতেছি। আপনি বলতেছেন এই আন্দোলন সবার, এই সবার মধ্যে কি আপনি এনসিপি রে বাদ দিতেছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাদ দিতেছেন? তাদের যখন আপনি রাখবেন, তাদের যখন রাখবেন, তখন তাদের কথাটা শোনার জায়গাটাও তো আপনার রাখতে হবে না? অবশ্যই সবাই তো মতামত দিবে, আমি যেটা বিলিভ করি, হ্যাঁ অবশ্যই সবার মতামতটা থাকা উচিত, এবং সব মতামতের পর ভিত্তি করে আমরা বোধহয় একটা গ্রাউন্ডে চলে আসতে পারি। ইয়েস, সবাই সব পয়েন্টে একমত হবে না, আমি এখনো ততটা নৈরাশ্যবাদী না যে সবাই মোটামুটি কিছু পয়েন্টে একমত হবে, এটা আমি অবিশ্বাস করি। আপনার কাছে কি মনে, আমি সরাসরি জিজ্ঞেস করি আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি সংস্কার সম্পর্কে একটা সাংঘাতিক রিজিড অবস্থানে নিয়ে, এবং দুই, এই আন্দোলনের ভাগাভাগি জায়গায় মানে বিএনপির এটা স্বীকার করতে অসুবিধা কোথায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনাকে এখান থেকে সরাইতে হয়েছে, এখানে কার কি কৃতিত্ব ছিল সেগুলি বলার দরকার তো বিএনপির নাই, নাকি আছে? আপনি কি মনে করেন ওই কৃতিত্বটাও বিএনপি নিতে হবে? এই কৃতিত্ব আসলে আপনি কি শুধু বিএনপিকেই দেখছেন, আর কেউ সেই কৃতিত্ব দাবি করছে না বিভিন্ন জায়গায়? আমি আর কারো কথা ভাবতেছি না, আমি বিএনপি কেন এই কৃতিত্বটা নেয়ার কথা ভাবতেছি, এটা আমি বিএনপি কখনোই বলেছে যে বিএনপি একক কৃতিত্ব নিচ্ছে, অথবা বিএনপি কখনো বলছে যে আমরাই লিড দিয়েছি? এই দুইটা বাক্য খালেদ ভাই কোথাও বলেছে বিএনপির কেন্দ্রীয়? কাছাকাছি, প্রায় কাছাকাছি কথা বলেছে, কিন্তু তারা বলেছেন যে বিএনপি না থাকলে নাকি এই আন্দোলন হইতোই না।
সেটা সেটা প্র্যাকটিক্যাল কারণ, সেটার ভিন্ন অনেক আলোচনা থাকতে পারে, সেই আর্গুমেন্টে আমি যেতে পারি। কিন্তু খালেদ ভাই, আমি আপনার কথাটাকেই ধরে আমি বলছি, বিএনপির কেন্দ্রস্থানীয় কেউ কি এই দাবি করেছে যে বিএনপির নেতৃত্বেই আন্দোলন হয়েছে? একটা যদি উদাহরণ আমি পাই তাহলে মনে করবো আপনি যে পয়েন্টটা তুলেছেন না, এরকম বিএনপির নেতৃত্বে আন্দোলন হয়েছে সেটা বলে নাই। বিএনপি যে দাবিটা বিএনপি যে দাবিটা করে বা আপনি যে দাবিটা করেন, আপনার দাবিটা আমার কাছে খুব সুন্দর লাগছে। সেইটা হচ্ছে যে আপনি বলেন যে একটা জায়গাকে অনেকবার আঘাত করা হলো, 100টা আঘাত করা হলো, 100তম আঘাতে গিয়ে ওইটা ভাঙে পড়লো, তাহলে কি আপনি 100তম আঘাতের কৃতিত্ব দিলেন কিনা? তো সেটা হচ্ছে যে বিল্ডিং এর জন্য ঠিক, এই আন্দোলনের জন্য ঠিক না। এই আন্দোলনটাকে আমি ফুটবল খেলার মাঠের সাথে তুলনা করতে পারি, যেখানে মধ্যে হচ্ছে সারা মাঠ অনেক খেলা হলো, গোল দিল হচ্ছে তাজনুবা জাবিন। আমি তাজনুবা জাবিনকে স্কোরার বলবো, আপনাকে না, আনফরচুনেটলি। আপনি স্কোরার বলবেন, কিন্তু কোনোদিন কি খালেদ ভাই এইটা বলে যে যে স্কোর করেছে সেই একমাত্র ক্রেডিট দাবি দেয়? হ্যাঁ, অনেকটাই বলে। হেডলাইনটা স্মরণ করেন, মেসির গোলে হারালো অমুক তমুককে। সেটা হেডলাইন, কিন্তু সবসময় কি এটা হয় খালেদ ভাই? বেশিরভাগ সময় হয়। বেশিরভাগ সময় না। আপনি ফুটবল খেলার কথা বলেন, ফুটবল আমারও অনেক প্রিয় খেলা, কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে একজন স্ট্রাইকার গোল দিল, শুধুমাত্র সেই জিতিয়ে নিয়ে আসলো, এই জায়গাটা বোধ হয় যে ফুটবল খেলা আমার কাছে মনে হয় যে তাদের কৃতিত্বটাকে নিয়ে ভাগাভাগি করতে যাওয়াটাই এইটা বাংলাদেশের রাজনীতিতে একটা আনফরচুনেট জায়গা হচ্ছে। তাদের কৃতিত্ব তাদের জায়গায় দেওয়া দরকার ছিল। এবং একটা কথা বলি খালেদ ভাই, আমার পার্সোনাল অপিনিয়নটা বলি, আমার মনে হয় যে তাহলে আপনি একটু খুশি হবেন। জি, যারা আন্দোলন করেছে আমরা তো সবাই সহযোদ্ধা মানুষ, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আন্দোলনটা যখন থেকে শুরু হয়েছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা ছিল তারা নেতৃত্বস্থানীয় জায়গায় ছিল, এইটা কেউ অস্বীকার করা কারো জন্যই কখনোই উচিত হবে না। একই সাথে এই পয়েন্টটা এইভাবে আসা উচিত, তাদের আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হলো, কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে গেল, এবং রাজনৈতিক দলগুলো খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। মানে ছাত্রদের স্টেকও থাকবে, রাজনৈতিক দলগুলোকেও আপনি একদম নালিফাই করে দিবেন, সেটাও একটা নালিফাই। আমার মনে হয় যে নালিফাই প্রশ্নটা কোথা থেকে আসলে এটা আমি বুঝতে পারতেছি না। সাইদ আব্দুল্লাহ, আমরা আবার আসি আপনার কাছে। অনেকেই এই কথাও বলে যে রাজনৈতিক দলগুলো কিছু ছিল না, রাজনৈতিক দলগুলো কিছু ছিল না, রাজনৈতিক দলগুলো কিছু ছিল না। আমি কিন্তু উল্টাটা দেখি সাইদ আব্দুল্লাহ, আপনি এটা একটু বিবেচনা করে দেখবেন। আপনি দেখবেন বিএনপির লোকেরা বলে মানে কি করলে জানি কে ভেসে যাবে। বিএনপির লোকেরা বলে দৌড়ানি দিলে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। আরেকজন বলে, এরকম রেটরিক কি শুধু বিএনপির লোকজন বলছে, অন্য কেউই বলছে না? সংস্কার প্রস্তাব না মানলে সেই প্রস্তাবটা কোরআন শরীফেরই বিরোধিতা করা হবে, এমন কথা কেউ বলে না? হ্যাঁ, এগুলিও বলে। আবার এনসিপিরও অনেকে এমন কথাবার্তা বলে যেটা রাজনৈতিক দলকে, যেমন দুই একটা বলেন তো, আমার চোখে গেল নাকি? যেমন শেষ করে ওকে সাইদ আব্দুল্লাহ, আসতেছি আপনার কাছে। খুবই জমে উঠেছে আলোচনা, খুবই মানে জীবন প্রাণ দিয়ে সাইদ আব্দুল্লাহ আমাকে বোঝাতে চেষ্টা করছেন। আমি খুবই কি বলবো যে খুবই ছাত্রের মতো বুঝতে চেষ্টা করতেছি। আমি মনোযোগ দিচ্ছি কিন্তু সাইদ আব্দুল্লাহ, আমি মনোযোগ দিচ্ছি কিন্তু আচ্ছা হোক, আমরা দর্শকদের জানতে চাইছিলাম যে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান দেখতে চান এনসিপি নেতা সার্জিস আলম। প্রিয় দর্শক, এই চাওয়া যৌক্তিক বলে মনে করেন কিনা? শতকরা ৭৯% দর্শক মনে করেন যে হ্যাঁ এটা ঠিক বলেছেন, শতকরা ২১% দর্শক মনে করেছেন এটা ঠিক বলেন নাই। আমি একটু এনসিপি নেত্রীর কাছে একটু জানতে চাই, ডক্টর জাবিন, আমরা এই বিষয়টা বারবার খেয়াল করতেছি, কার কি আচরণ করা উচিত, অর্থাৎ সাংবাদিকরা কেমন সাংবাদিকতা করা উচিত সেটা শিখাতে যাচ্ছেন আপনাদের নেতা, সেনাবাহিনীর লোকেরা কি করবেন সেটা শিখাতে যেতেছেন আপনার নেতা, বিএনপি কেমন আচরণ করবেন সেটা শিখাতে যেতেছেন আপনার নেতা, এমনকি ডক্টর ইউনূসের কি করা উচিত, কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন। আপনাদের মতামত দেখে মনে হচ্ছে যে মানে এভরিথিং আপনারা যেভাবে বলবেন সেভাবেই আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে, এইটা আপনারা আসলে দলগতভাবে খুব মনে করেন কিনা? আর আমি আপনাকে ছোট দুই একটা জিনিস একটু মনে করে দিতে চাই, আপনি যদি একসাথে একটু বলেন। এর আগের বার যখন আমার সাথে এনসিপি নেতা নেত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে আপনাদের আয় ব্যয়ের হিসাব, আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন, অর্থনৈতিক কাঠামো কি হবে সেটি আপনারা বলবেন। আমি একটু ছোট করে যোগ করতে চাই, আপনি এটি দিয়েই শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন হোল টাইমারদের মতো? কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে, এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান? যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে? আপনার কাছে একটু যেতে চাই। আচ্ছা, শুরু থেকেই শুরু করি, যেহেতু শুরুর প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল। আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম
আমার মনে হয় না এটা করছে। আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে, এবং প্রত্যেকটারই কিন্তু জবাব দিতে হচ্ছে। কেউ কোথাও একটা কৈফিয়ত দিতে হচ্ছে, সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে। কারো বাবার বাসায় 1200 বস্তা চাল পাওয়া গেছে, সেটাও একটা মিথ্যা হচ্ছে। এবং সত্য তো কিছু আছে না, এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয়, আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে, এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য, এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেইনকে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে। সো ওইটা আসলে একটা দিক, আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি। এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে। তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি। এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে। কিন্তু যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার, সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে, আমি যদিও এখানে নতুন, মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে, যেটা দিয়ে বিভাজন হবে, যেটা দিয়ে বিতর্ক হবে, অহেতুক মূল জায়গা থেকে, ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে। তো এইটাতে আমরা যেহেতু নতুন, আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয়। আপনি ভিউ বলেন বা ওইদিকেই আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না। যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএস এর করা হলো, সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল, আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে, কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন, এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন, কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান, কেন তার গাড়ি নিয়ে কথা, এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন কিন্তু সত্য অভিযোগও কিন্তু আসলে অনেকগুলি আছে। মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন যে আপনারা টেকনিক্যাল, নাহিদ সাহেব আমি সর্বশেষটা বলি, আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের বোর্ডে যায় নাই, গেছে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস। আপনারা ওইটা বলতেছেন না, আপনারা বলতেছেন মানব জমিনের সে স্লিপটা নিয়া, যে মানব জমিন একটা স্লিপ করছে যে কোন সরকারের সময় এই রিপোর্টটা করলো, মানব জমিন যখন এই রিপোর্টটা করলো সেখানে কিন্তু সে নাহিদ ইসলামের এপিএসসি বলেছে, তারা এটা নিয়ে কিন্তু স্বীকারও করেছে যে এটা, এবং তারা একটা ফোন দিয়ে কিন্তু দুজনের কাউকে জিজ্ঞেস করে নাই যে এরকম একটা অভিযোগ আছে। আপনি জানেন না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে, আপনি সাংবিধান, সেটা তো বলাই হয়েছে, তারা দুইজনই বলেছে যে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না। আমি কেন না জেনে কেন তারা ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না, তারা বলছে কারণ তারা ফোন ধরেন না। আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি, তাদেরকে ফোনে পাওয়া যায় না, এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই, they are not available। না না, এটা কিন্তু দুইটা কথা, না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করার অনেক চেষ্টা করা হয়েছে, আমি জানি। আপনি তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের রিপোর্ট করেন নাই, কিন্তু যে সাংবাদিক দায়িত্ব নিয়ে এই ধরনের রিপোর্ট করবে তার তো একটা দায়বদ্ধতা আছে। টেকনিক্যালি উনি এপিএস ছিলেন না নাহিদ সাহেব চলে যাওয়ার পরে উনি এপিএস হয়েছেন ফার্স্ট টাইমে। নট টেকনিক্যালি ইট ওয়াজ হিজ পিএস, এটা তো এখন বর্তমান যে আরপিএস, এবং সেটা দুই পক্ষই, তো ফরেস্ট আহমেদ সাহেবও এটা ডিটেইলস এটা লিখেছেন। এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে। এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোত্থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি, আমরা কিন্তু শিখাচ্ছি না। আপনার যদি ভুল হয়, প্রমাণ থাকে, সেটা স্পষ্টভাবেই কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে, সিস্টেমেটিক্যালি আসছে। আমি নিজেও সেটা মানে প্রতিনিয়ত ফেস করছি। তো আমি বললাম যে কথাটা বলা হচ্ছে, যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে, সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায়, আমরা এগুলো শিকার হচ্ছি দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি। এবার